সেই সরকার পর্যন্ত সাহস করে নাই মূর্তি সহ মন্দির ভাঙার। সেখানে আপনাদের মানে কি এমন বিগড়াইছিল ওই মূর্তিটা আর ওই মন্দিরটা যে আপনাদের মানে মূর্তি সহ মন্দিরটা ভাঙতে হলো। আর এখানে আমি তার থেকে বড় কথা, সেদিন তারা প্রশাসন নিয়ে গেল, এতজন মিলে গেল মন্দির ভাঙবে, তা এতজন 400-500 জন পাঠাইতে পারে ইন্টারিম সরকার থেকে মন্দির সরানোর জন্য। তা আমি জিজ্ঞেস করতে চাই, তাহলে 20-30 জন মিললে কি মূর্তিটা সরানো যায় নাই? 400-500 লোক গিয়ে যদি মন্দির ভাঙতে পারে, তাহলে 20-30 জন কেন আসতে পারেনি একটা মূর্তি সরানোর জন্য? আর সংখ্যালঘু সেখানে অনেকে আবার বলতেছে যে লাঠি সোটা মূর্তি সরাইতে গেছে, লাঠি সোটা নিয়ে নাকি সংখ্যালঘুরা ধাওয়া দিছে। আমি উল্টা আরো তাদের বলতে চাই, 5-6 জন সংখ্যালঘু মিল্লা সেই 400-500 প্রশাসনের লোককে কি এমন করতে পারছিল যে তারা 400-500 লোক মিল্লা একটা মূর্তি সরাইতে পারে নাই? তাদের মানে কি এত তারা ছিল যে 2টা দিন সময় দেওয়া যায়নি? এতগুলা প্রশ্নের উত্তর কি প্রশাসনের কাছে আছে, সরকারের কাছে আছে? আমি জিজ্ঞেস করতে চাই একজন জুলাই আন্দোলনকারী হিসেবে। আমাদের যতদিন না 8 দফা বাস্তবায়ন হবে ততদিন আমরা কিভাবে মানবো যে আমরা স্বাধীনতা পাইছি? আমাদের স্বাধীনতা দেখান আপনারা। আজকে আমরা ছোটকাল থেকে আমরা দেখি যে শুনে আসতেছি, হিন্দুরা প্রত্যেকটা হিন্দু ছোটবেলা থেকে শুনে আসে হিন্দু হিন্দু তুলসী পাতা, হিন্দুরা খায় গরুর মাথা। কোরবানির আগে একদল আমাদের ওপর কথা শোনানো হয়। শুধু তাই না, আপনি দেখবেন দিনের পর দিন উগ্ররা বাইরে চলতেছে, উল্টাপাল্টা আমাদের ওপর কথা বলাইতেছে। আর তার বিরুদ্ধে আমরা যখন কথা বলতে চাই তখনই আমরা যে ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল। ভাই, যেখানে আমরা নিজেরা জুলাই আন্দোলন ঘটাইছি, স্বৈরাচার পতন ঘটাইছি, সেখানে কেমনে আবার আমাদেরকে এই জুলাইয়ের আপনারা বলেন যে জুলাই বিরোধী, আমরা আওয়ামী লীগ পন্থী, এইসব প্রশ্ন আমরা রেখা যাইতেছি? তাহলে কি আমরা বলবো যে মানে দেশটা সাম্প্রদায়িক হইতেছে দিন দিন? আমরা 24-এর আন্দোলনে দেখছি, আমি নিজে গুলি খাওয়া পাবলিক, আমাকে একজন মুসলিম ভাই আমারে নিয়ে গেছে হসপিটালে। তো এইসবের পর তো আমরা এক্সপেক্ট করি নাই যে 24-এর আন্দোলনের পর আবার এসব হবে। যেখানে আমরা অসাম্প্রদায়িকতার একটা প্রতিচ্ছবি দেখছিলাম, সেখানে কেন আবার এইরকম একটা ব্যাপার শুরু হইতেছে? সাম্প্রদায়িকতা কেন শুরু হইতেছে? যেখানে আমরা এক প্লেটে হিন্দু মুসলিম ফ্রেন্ড আমরা ভাত খাই, সেখানে কেমনে এইসব ব্যাপার কেমনে ঘটতেছে? কারা ঘটাইতেছে? কোন অপশক্তি ঘটাইতেছে? এটা কি ভারতের চক্রান্ত? বারবারই ভারতই ঢুকাইবেন, আর কি কেউ নাই? এই দেশটা কি এমন অস্থিতিশীল ছিল? কে বানাইছে? কারা বানাইছে? কেন হইতেছে? আর যখন এইসব কথা বলতে যাই তখনই বলেন যে এই দেশে সবকিছু ঠিক আছে, এই দেশে কোনো কিছু হইতেছে না। ভাই, যেখানে আগের স্বৈরাচারী সরকার এত বড় স্বৈরাচার ছিল, তো সেই সরকার পর্যন্ত সাহস করে নাই মূর্তি সহ মন্দির ভাঙার। সেখানে আপনাদের মানে কি এমন বিগড়াইছিল ওই মূর্তিটা আর ওই মন্দিরটা যে আপনাদের মানে মূর্তি সহ মন্দিরটা ভাঙতে হলো? আর এখানে আমি 1000টা মসজিদ মাদ্রাসা দেখাইতে পারবো বাংলাদেশের মধ্যে, যে মসজিদ মাদ্রাসাগুলা মানে জমি সংক্রান্ত মামলায় ভুগতেছে, অভিযোগে ভুগতেছে। তো এইসব ভাঙা হইতেছে না কেন? মানে এইরকম একপাক্ষিক কেন, এরকম এক নজরদারি কেন? আমি জানতে চাই একজন জুলাই বিপ্লব হিসেবে। মানে এই ধরনের যদি হইতে থাকে, তাহলে স্বাধীনতা বলবো যে স্বাধীনতা সংখ্যাগরিষ্ঠরাই পাইছে। আপনার নেক্সট টাইম তাহলে আর কখনোই এরকম মানে সংখ্যালঘুরা স্বাধীনতা পাইছে এই কথাটা বলতে দেন না। আর দিন শেষে কথা ভাই একটাই, যতদিন না সংখ্যালঘুদের 8 দফা পূরণ হইতেছে ততদিন আমরা সংখ্যালঘুরা স্বাধীনতা মানবো না, বা আমরা স্বীকার করবো না যে আমরা স্বাধীনতা। প্রশ্ন, আমি জানি না খিলক্ষেতে আপনারা গিয়েছেন কিনা, যেখানে মন্দিরটি অবস্থিত। আমি বলবো একটু সরজমিনে আপনারা মন্দিরটি দেখবেন, যে ভেঙে পড়া জায়গাটুকু আমার মায়ের বিগ্রহ তো সরিয়ে ফেলা হয়েছে, সেটাকে নির্মমভাবে ভাঙা হয়েছে। আমি একজন সনাতন হিসেবে আমার খুব কষ্ট হয়েছে সেটা দেখতে, কিন্তু মেনে নিতে হয়েছে, কারণ রাষ্ট্র করেছে। আমি বলবো সেটা রাষ্ট্র করেছে, নির্মমভাবে করেছে। আমি আপনাদের মিডিয়া এবং রাষ্ট্রের কাছে প্রশ্ন, যে এয়ারপোর্ট থেকে আমি যদি ক্যান্টনমেন্ট পর্যন্ত ধরি, তাহলে এখানে কি এই সনাতন ধর্মের এই মন্দিরটি ছাড়া আর কোনো অন্য ধর্মের কোনো প্রতিষ্ঠান নেই সরকারি জায়গায়? এটা আমার প্রশ্ন। তাহলে সেগুলো যদি অক্ষত থাকে, আমার মন্দিরটি কেন ভাঙতে হবে? সেটাও প্রশ্ন। আরেকটি বিষয়, আপনারা দেখবেন যে দোকানগুলো ভাঙা হয়েছে মন্দিরের উছিলা করে। সেই দোকানগুলো আমি কালকে সন্ধ্যায় উপস্থিত থেকে দেখেছি, সর্বশেষ সেই দোকানগুলো অলরেডি হয়ে যাচ্ছে এবং দোকানগুলিতে বেচা বিক্রি শুরু হয়েছে, পুনর্গঠিত হচ্ছে, কিন্তু আমার মন্দিরটি নয়। এবং আমার মন্দিরটিকে একেবারে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। হয়তো টিনগুলো বা বাঁশগুলো যদি পড়ে না থাকতো, আমরা বুঝতেই পারতাম না সেখানে একটি মন্দির আছে। এত নির্মম ভাবে সেটিকে গুঁড়ো করে দেওয়া হয়েছে। এটা সত্যি কি রাষ্ট্র নিজে করেছে, না কারো প্রণোদনায় করেছে, কোন মৌলবাদী শক্তির কথা করেছে? সেটা রাষ্ট্রের কাছে আমার প্রশ্ন। আমার মনে হয় রাষ্ট্র যেই কথা বলে এখন যারা ক্ষমতায় এসেছে, বা স্বাধীন, আমরা নতুন স্বাধীনতা পেয়েছি রাষ্ট্রীয় ভাষায়, সেটা কি আসলেই স্বাধীনতা? আমার আসলে প্রশ্ন থাকে। এখন কিছু বিষয় আমি বলতে চাই আপনাদের মাঝে। দেখুন, এই দেশে এখন এমন একটা অবস্থান হয়ে দাঁড়িয়েছে যে কারো ঘরে সন্তান জন্ম নিয়েছে, আজকে তো আমার ঘরে একটা ছেলে হয়েছে, চল হিন্দু বাড়িতে হামলা করি। আজকে কারো মন খারাপ, চল বন্ধু যা হিন্দু বাড়িতে হামলা করি। আজকে
আজকে কেউ গার্লফ্রেন্ডের সাথে তার বিচ্ছেদ ঘটেছে, চলো বন্ধু হিন্দু বাড়িতে হামলা করি। এটা একটা নিয়ম নীতি হয়ে দাঁড়িয়েছে। যেটাই হোক হিন্দু বাড়িতে হামলা করতে হবে, হিন্দুর মন্দির ভাঙতে হবে, হিন্দুর উপর নির্যাতন করতে হবে। আমি বলতে চাই সেখান থেকে বেরিয়ে আসা যায় না। যেই ক্ষমতা এসেছে এই দেশে স্বাধীনতার পর থেকে সেটা কন্টিনিউ করেছে। যেই সরকার এসেছে আমরা ভেবেছিলাম নতুন সরকার হয়তো তার ভিন্ন পথে আসবে, কিন্তু না, সম্পূর্ণ উল্টোটা হয়েছে। কোথাও শান্তি নেই। কোথায় যাবেন আপনি? যান ফরিদপুর, যান মাগুরা, যান দিনাজপুর, এটা তো আমাদের ঢাকায় হলো খুব কাছে। এই মন্দিরটি এত বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি রেল লাইন থেকে বলবো কত দূরে বাংলাদেশের কতগুলো স্থাপনা আছে, সেটা তো সেম দূরে অবস্থিত। তাহলে এখানে ক্ষতির কারণ কি হতে পারে? কেনই বা সেটি করা হলো? আর এই রাষ্ট্রীয় জগতে আরো অনেকগুলো সম্পত্তি আছে, অনেকগুলো প্রতিষ্ঠান আছে, সেগুলো কেন করা হলো না? যাই হোক, আমরা বিচার চাই। আমরা চাই সরকার আমাদেরকে সেটি আবার পুনরায় গঠন করে দিবে। আমরা সেই দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি। আমরা বিশ্বাস করি রাষ্ট্র কখনো সাম্প্রদায়িক হতে পারে না, আর রাষ্ট্র যারা পরিচালনা তারা সাম্প্রদায়িক নয়। আমরা বিশ্বাস করি আমাদের বিশ্বাসকে তারা জাগ্রত করবে, আমাদের মন্দিরটি পুনরায় প্রতিষ্ঠিত করে দিবে, আমাদের মন্দিরটিকে নির্মাণ করে দিবে। আমরা সেখানে আরো শক্তভাবে, শক্তিশালী ভাবে মায়ের পূজা করতে চাই এবং মিডিয়া আমাদের পাশে থাকবে।